স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায় চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। ব্যাংকিং খাতে লুটপাটের শঙ্কা এখনো দূর হয়নি। ৮ মাস পেরিয়ে গেলেও বিতর্কিত ব্যাংক কোম্পানি আইন সংস্কারে দৃশ্যমান উদ্যোগ নেয়নি অন্তর্বর্তী সরকার। ব্যাংকাররা বলছেন, আইনে উদ্যোক্তা পরিচালকদের অযাচিত হস্তক্ষেপ রেখে ব্যাংক খাতের সুশাসন নিশ্চিত করা অসম্ভব। তাদের মতে, আইন সংশোধন করে ব্যক্তি বা পরিবারের হাত থেকে ব্যাংক বাঁচানোর স্থায়ী উদ্যোগ না নিলে আবারও জনগণের আমানত লুট হওয়ার শঙ্কা আছে। আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি অনাচারের শিকার ব্যাংক খাত। বেসরকারি কয়েকটি ব্যাংক থেকে বলা যায় রীতিমতো হরিলুট হয়েছে। জনগণের আমানত সহজে লুটে নেয়ার এমন সুযোগ করে দিতেই সংশোধন করা হয় ব্যাংক কোম্পানি আইনও। আগস্টে সরকার পতনের পর প্রত্যাশা ছিল যত দ্রুত সম্ভব শেখ হাসিনার করা বিতর্কিত আইনগুলো সংস্কার করবে অন্তর্বর্তী সরকার, কিন্তু সে আশায় গুড়ে বালি। ব্যাংক রেজলিউশন অ্যাক্ট নিয়ে কাজ করতেছে। এই ব্যাংক রেজলিউশন অ্যাক্টের পুরা সুপারিশমালা এবং তার বাস্তবায়ন প্রক্রিয়া যা আমাদের কাছে তুলে ধরা হলে বুঝতে পারবো যে ব্যাংকগুলো কি হচ্ছে। টাস্কফোর্সের চূড়ান্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত আমাদেরকে আরও কিছুদিন ধৈর্য ধরতে হবে। ব্যাংক কোম্পানি আইন ২০২৩ অনুযায়ী এক ব্যক্তি টানা ১২ বছর পর্ষদ চেয়ারম্যান থাকতে পারবেন। একই সঙ্গে এক পরিবারের ৩ জন ব্যক্তি হতে পারবেন পর্ষদ সদস্য। বিশ্লেষকদের মতে এমন আইনে মূলত ব্যাংককে এক ব্যক্তির প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। একজন ডাইরেক্টর আগে ছিল 9 ইয়ার্স, এখন 12 ইয়ার্স করে দিল। নাম ধরে ধরে বলতে পারবেন অমুক ফ্যামিলির অমুক ব্যাংক, অমুক ফ্যামিলির অমুক ব্যাংক, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি পুরো ব্যাংকিং সেক্টর লুট হয়েছে। এটা একটা ইকোসিস্টেম তাদেরকে ডেভেলপ করে দিয়ে যেতে হবে, যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে কখনোই স্পন্সর ডাইরেক্টর থেকে 30%-এর উপরে কখনোই হবে না। মোস্টলি আপনার 70 বা 80% আসবে হলো ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। প্রশ্ন হলো, ব্যাংক কোম্পানি আইনের সংশোধন ছাড়া স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে এমন ব্যাংক প্রতিষ্ঠা করা সম্ভব কি? ব্যাংক কোম্পানি আইন যে অবস্থায় আছে, এই অবস্থায় একটা সুশৃঙ্খল ব্যাংকিং ব্যবস্থা এদেশে কখনোই সম্ভব হবে না। একজন ডিরেক্টর যদি 9 বছর ডিরেক্টর থাকতে পারেন, 12 বছর চেয়ারম্যান থাকতে পারেন, তাহলে সে ব্যাংক আর যা কিছুই হোক নীতিমালার মাধ্যমে পরিচালিত হবে, এটা আশা করা অনেকটা বাতুলতা মাত্র। এ অবস্থায় বিতর্কিত আইন সংস্কার করে জবাবদিহির সংস্কৃতি চালু করতে না পারলে আবারও যে কোনো সময় জনগণের টাকা হরিলুটের শঙ্কা করছেন বিশ্লেষকরা। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। রাজনৈতিক দল গঠনের হিড়িক পড়েছে। বিশেষত 5ই আগস্টের পট পরিবর্তনের পর এই ধারায় রকেট গতি পেয়েছে। অথচ যারা এসব দল করছেন তারা কখনো কোনো পর্যায়ের নির্বাচনী অংশ নেননি, যেটা তো দূরের কথা। এসব দলের বেশিরভাগের কেন্দ্রীয় কার্যালয় ঝুলে তালা, সাংগঠনিক কার্যক্রম সাইনবোর্ডেই সীমাবদ্ধ। কেউ কেউ আবার বড় দলের সঙ্গে জোট করার স্বপ্নেও মশগুল। সেই সব কিছু দলের খোঁজ নিয়েছেন নূপুর মাহমুদ। 37/2 বিজয়নগর, প্রীতম জামান টাওয়ার, এই ঠিকানা ব্যবহার করে বেশ কয়েকটি দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে। 15 তলায় গিয়ে প্রথমে খুঁজে পাওয়া যায়নি কোথায় দলের অফিস। দেওয়ালে লাগানো চিহ্ন দেখে বোঝা গেল ছাদে যেতে হবে। সেখানে গিয়েও পরপর 3টি হলরুম, এখানেই 3টি দলের কেন্দ্রীয় কার্যালয়। পাশাপাশি 3টি হলরুমের একটি ভাড়া নিয়ে চলছে ন্যাশনাল লেবার পার্টির কার্যক্রম। অভ্যন্তরীণ কোন্দলের কারণে বাংলাদেশ লেবার পার্টি থেকে বিচ্ছিন্ন হয়ে এই দলের সৃষ্টি। গত কয়েক বছরে বারবার আবেদন করেও দল নিবন্ধন পায়নি, তবে এবার মিলবে বলে বিশ্বাস তাদের। আমার চেয়ারম্যানের যে নির্বাচনী এলাকা, সে কোনো ইলেকশনে অংশগ্রহণ করে নাই। তো সামনে আমরা আশাবাদী দক্ষ শ্রমিক শ্রেণী, আমাদের লেবার পার্টির যে কার্যক্রম সারা বাংলাদেশে আমরা আমাদের কাজ সম্পন্ন করার মাধ্যমে আমরা সকল নির্বাচনে অংশগ্রহণ করব। অথচ এই দলের কর্মী সমর্থক তো দূরের কথা, চেয়ারম্যানেরই জীবনে কখনো ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা বা সিটি কর্পোরেশনের কোনো পর্যায়েই ভোটের প্রতিদ্বন্দ্বিতা করেনি। আগামী নির্বাচনের রোডম্যাপ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব বিএনপি নেতৃত্বে, এবং আমাদের দলীয় গঠন দলীয় লোকজন নিয়ে রাজপথে আসি। এখানেই আছে আপ বাংলাদেশ পার্টি, পাশেই জনতার অধিকার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ও। সেখানে গিয়ে দেখা যায় মূল গেটে তালা ঝোলানো।
এবার যাওয়া যাক ষষ্ঠ তলায়। এই ভবনের মালিকের নিজের গঠন করা আমজনতার দলের কেন্দ্রীয় অফিসে সবে নিবন্ধনের আবেদন করেছে। কেবলই ফ্লোরকে দলীয় অফিসের চেহারা দেবার প্রক্রিয়ার কাজ শেষ করেছে। রুম থাকলেও নেই কোনো লোকজন, ফাঁকা পড়ে আছে চেয়ার টেবিল। বের হতেই চোখে পড়ল তাড়াহুড়ো করে দুজন লোক রুমের দিকে আসছে। জানতে চাইলে বলেন দলীয় কাজে সবাই বাইরে গেছেন। প্রোগ্রামের সময় তো আপনার লোকটুক থাকে না, প্রোগ্রামের সময় সবাই তো বাইরে থাকে। এই যে এখন আসতে ধীরে একজন পর একজন আসবে। এখানে কেউ যেন অফিসে কোনো লোক যেন থেকে যেন সময় নষ্ট না করে, কোনো দলীয় লোকজন এখানে রেস্ট করতে না পারে। 2006 সালে রাজনৈতিক দল নিবন্ধন আইন তৈরির পর এখন পর্যন্ত নিবন্ধিত কার্যকর দলের সংখ্যা 45টি। 2008, 14, 18 এবং 2024-এর প্রতিটি জাতীয় নির্বাচনের আগে দল নিবন্ধনের সুযোগ দেয় নির্বাচন কমিশন। এবারও গণবিজ্ঞপ্তি দিয়েছে দল নিবন্ধনের আবেদন চেয়ে। এখন পর্যন্ত 65টি দল আবেদন করেছে, আর সময় বাড়ানোর আবেদন করেছে 45টি দল। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, শর্ত পূরণ হলেই পাওয়া যাবে নিবন্ধন। এটা নিয়ে এখনো কোনো কাজ করা শুরু করিনি, এটা করব, আগামী সপ্তাহে করবো। আমরা আজকে মিটিংটা নিয়ে ব্যস্ত, আগামীকালকে ওয়ার্কশপ নিয়ে ব্যস্ত। নিবন্ধন শর্ত পূরণ যারা করবে তারা নিবন্ধন পাবে। আগামী 22 জুনের পর জানা যাবে এবার মোট কতগুলো দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিশেষ আবাসন প্রকল্পে নির্মিত গৃহ বিতরণ অনুষ্ঠানে কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জিনিসপত্র হাজির করা, ঘর নির্মাণ করতে হলে তো অনেক জিনিসের সমাবেশ করতে হয়। এটাও কঠিন ছিল, রাস্তাঘাট বন্ধ ছিল, চলতে পারছে না, ব্রিজ ভেঙে গেছে, রাস্তাঘাট ভেঙে গেছে, এর মধ্যেই এই কাজটা করতে হয়েছে। আজকে যে ছবিগুলো দেখলাম তাতেও ভালো লাগলো, যেটা সুন্দর বাড়ি হয়েছে। তা আমরা সবার পক্ষ থেকে সেনাবাহিনীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এই বিপদের দিনে তারা আমাদেরকে আশ্বস্ত করতে পেরেছে এবং আজকে পেছনে ফিরে তাকানোর সময় আমরা বুঝতে পেরেছি যে এটা চমৎকার কাজ হয়েছে। ভবিষ্যতে এরকম দুর্যোগের সময় তাদেরকে আমরা কাছে পাবো, আমাদের ভরসার স্থল হবে, যে আমরা জানবো যে সেনাবাহিনী এই কঠিন কাজ, এই কঠিন পরিস্থিতিতে সঠিকভাবে আমাদেরকে করে দিতে পারবে। এবং যারা এই কাজে সরাসরিভাবে নিযুক্ত ছিলেন, স্থানে কাজ করেছেন, তারা হয়তো আজকে উপস্থিত নাই, তাদেরকে আমরা সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। যে যেখানে আছেন আমরা অশেষ কৃতজ্ঞ। এই দুর্যোগের দিনে আপনারা সামনে এগিয়ে এসেছিলেন এবং সুন্দরভাবে এই বাড়ি নির্মাণ করে দিয়েছেন। কাজে এটা একটা ছোট্ট প্রকল্প, 300টি ঘর নির্মাণ, কিন্তু এর মাধ্যমে আমরা আমাদের যে সঠিকভাবে কাজ করার, একত্রে কাজ করার, দুর্যোগ মোকাবেলা করার এবং সৎভাবে করার যে দৃষ্টান্ত স্থাপন করলাম, এটা আমাদের সবাইকে উদ্বুদ্ধ করবে। এটা আমাদেরকে বড় লেসন, আমাদের জন্য বড় প্রাপ্য। সেনাবাহিনীর কাছে আমরা সেটুকু ধন্যবাদ অবশ্যই দেব যে আমাদের এই দৃষ্টান্ত স্থাপন করার জন্য। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রামের বন্যা দুর্গত পরিবারসমূহের পাশে দাঁড়াতে পেরে আমরা সত্যি আনন্দিত। আমি জানি গত বন্যার পর থেকে আপনারা অবর্ণনীয় কষ্ট জীবনযাপন করেছেন। দেশের সরকার হিসেবে এই দুঃসময়ে আমাদের পাশে থাকা, আপনাদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব, মানবিক দায়িত্ব ছিল। সেজন্য গত বন্যার ভয়াবহ পরিস্থিতি সামলে ওঠার সাথে সাথেই সরকার আপনাদের জন্য বসতবাড়ি নির্মাণ করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়, মুখ্য সচিব, বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন নিরলসভাবে পরিশ্রম করেছে। এই জন্য আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এর মাধ্যমে যারা বাড়ি পেয়েছেন, আজকে যাদেরকে দেখলাম, যারা চাবি গ্রহণ করেছেন বাড়ির, তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে আপনাদের এই দুর্দিনে আপনাদের পাশে থাকতে পেরে আমরাও স্বস্তি বোধ করছি যে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পেরেছি।
টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্ত সরকারি চাকুরিজীবীরা উচ্চতর গ্রেড পাবেন, এমন রায় দিয়েছে আপিল বিভাগ। সকালে বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেয়। এর ফলে প্রায় 15 লাখ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী এই সুবিধা পাবেন। এর আগে 2017 সালের ফেব্রুয়ারিতে সরকারি চাকুরিজীবীদের স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেড পাওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের দেয়া আদেশ অবৈধ ঘোষণা করেছিল হাইকোর্ট। সংক্ষুব্ধ চাকুরিজীবীদের এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রেক্ষিতে এ রায় দেয় হাইকোর্ট। পরে ওই বছর সেপ্টেম্বরে অর্থ মন্ত্রণালয় এ পরিপত্রে জানায়, একই পদে কর্মরত কোনো সরকারি কর্মচারী 2 বা তার চেয়ে বেশি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পেয়ে থাকলে নতুন পে স্কেল অনুযায়ী তিনি উচ্চতর গ্রেড পাবেন না। তবে এরই মধ্যে একটিমাত্র টাইম স্কেল অথবা সিলেকশন গ্রেড পেলে নতুন স্কেলে শুধু একটি উচ্চতর গ্রেড পাবেন। হজযাত্রার দ্বিতীয় দিন আজ সৌদি আরবের মঙ্গলবার থেকেই পৌঁছাতে শুরু করেছেন হজযাত্রীরা। এরই মধ্যে ভিসা জটিলতায় কয়েকজনের যাত্রা আটকে গেছে। হজযাত্রার আরও খবর জানাতে রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। নাজিম, আজ কয়টি ফ্লাইট সৌদি আরবে যাচ্ছেন আর ব্যবস্থাপনা নিয়ে হজযাত্রীদের প্রতিক্রিয়া জানাবেন? সুনন্দা, সকাল থেকে কিন্তু আমরা এখানে অবস্থান করছি। আসলে আশকোনা হজ ক্যাম্পের আজকের দ্বিতীয় দিনে কিন্তু 13টি ফ্লাইটের মাধ্যমে প্রায় 4000-এর মতো বেশি হজযাত্রী সৌদি আরবে গমন করবেন। আমি ঠিক যেখানে অবস্থান করছি সেটা হচ্ছে আসলে ইমিগ্রেশন, বাংলাদেশ বিমানের ইমিগ্রেশনটা ঠিক এখানে হচ্ছে। বিশেষ করে বাংলাদেশ যে সৌদি আরবের যাওয়ার আগেই ঠিক আগ মুহূর্তে কিন্তু বাংলাদেশ বিমানের ইমিগ্রেশনটি এখানে হয়ে থাকে। আসলে কোনো ধরনের ভোগান্তি এবং হয়রানি ছাড়াই কিন্তু আসলে ইমিগ্রেশনটি এখানে তারা সেরে ফেলছেন আপনাদের সারিবদ্ধভাবে। এখানে দাঁড়িয়ে কিন্তু তারা এই কার্যক্রম করছেন। বিশেষ করে আসলে আগে এটি সৌদি আরবে হতো, যে কারণে আসলে লম্বা জার্নি করার কারণে কিন্তু আসলে হজযাত্রীরা অনেক সময় বিপাকে পড়তে হতো। তা আসলে এই সময়ের মধ্যে তারা যারা বয়োবৃদ্ধ রয়েছেন তাদের লম্বা একটি ভ্রমণের শেষে কিন্তু আসলে এই ধরনের তাদের এটার জন্য ভোগান্তি ছিল। তো গেল কয়েক বছর ধরেই কিন্তু ঢাকার মধ্যে আশকোনা হজ ক্যাম্পে কিন্তু বাংলাদেশ বিমান সহ যে আরও 3টি সংস্থা আছে সবগুলো কিন্তু হচ্ছে, আর শাহজালাল বিমানবন্দর হচ্ছে কিন্তু সৌদি আরবের অংশের। তো আজকে যে 13টি ফ্লাইটের মাধ্যমে কিন্তু বিশেষ করে 4টি ফ্লাইট কিন্তু সকালে ছেড়ে গেছে। এখন যে ইমিগ্রেশনের কাজটি চলছে সেটি বাংলাদেশ বিমানে সেটি 2:15 সৌদির উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে। এখনো পর্যন্ত কিন্তু 18 জন যাত্রী ভিসার জটিলতা যেতে পারেনি। বিশেষ করে গতকাল যে সৌদি আরবের অনলাইন প্ল্যাটফর্ম নুসুক চালু হওয়ার পরও কিন্তু এখনো পর্যন্ত প্রায় 16,000 থেকে বেশ কিছু ভিসা এখনো পর্যন্ত হয় নাই। তো এখনো পর্যন্ত যদি আমি বলা যেতে পারে আসলে ভিসার জটিলতাটাই সবচেয়ে বড় হচ্ছে। এই ছিল আমার কাছে আশকোনা হজ ক্যাম্প থেকে। নাজিম, ধন্যবাদ আপনাকে। ভারী বৃষ্টিপাতের শঙ্কা কাটিয়ে সুনামগঞ্জের হাওর জুড়ে চলছে ধান কাটার ধুম। সূর্য ওঠার সাথে সাথে পরিবার পরিজন ও দিনমজুর নিয়ে সোনালী ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন কৃষক। মে মাসের মাঝামাঝিতে জেলার সকল হাওরের জমির ধান কাটা শেষ হবে বলে আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সুনামগঞ্জের হাওর জুড়ে কেবলই হলুদ ধানের ঝিলিক। জেলার 12টি উপজেলার 137টি হাওরে উৎসবের আমেজে বোরো ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক। 6 বিঘা জমিতে হাইব্রিড জাতের ধান চাষ করেছেন কৃষক সমীর উদ্দিন। প্রতি বিঘায় 20 মণ ধান হয়েছে। ধান কেটে গোলায় তুলতে চলছে ব্যস্ততা। 6 বিঘা জমি আমিও করছি, আল্লাহ দিলে আমরা ফসল খুবই ভালো হয়েছে, কেয়ার প্রতি 20 মণ হইতেছে। শুধু সমীর উদ্দিন নয়, হাওরের অন্যান্য কৃষক পরিবারের সদস্যদের মুখেও খুশির ঝিলিক। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ভালো ফলন পেয়েছেন তারা। আমরা মোটামুটি এবার ফসল ভালো হয়েছে, ধান ভাগছে, এবছর নিশ্চিন্তা ফসল বাম্পার। বিশাল এই কর্মযজ্ঞে 3 লাখ শ্রমিকের পাশাপাশি 770টি মেশিনে কাটা হচ্ছে ধান। খলায় চলছে কাটা ধানের মাড়াই, সেখানে ত্রিপালে ধান শুকানো হচ্ছে। পাশে কাটা ধানের খড়ও শুকানো হচ্ছে, যা বর্ষায় গবাদি পশুর খাদ্য হিসেবে সংরক্ষণ করেন কৃষক। সরকারিভাবে হারভেস্টার মেশিনে ধান কাটতে প্রতি বিঘায় সর্বোচ্চ 1800 টাকা নির্ধারণ করলেও অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ রয়েছে মেশিন মালিকদের বিরুদ্ধে। ফলন মোটামুটি ভালাই হয়েছে এবছর। মেশিনে খাটতেছে, মোটামুটি হাইস্ট রেটে খাটতেছে, এই জন্য কৃষকের কিছু লস হইতেছে। মে মাসের মাঝামাঝিতেই শতভাগ ধান কাটা শেষ হবে। অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
2,2500 টাকা কেউ কেউ নিচ্ছে কৃষি অফিস থেকে অথবা কৃষকের কাছ থেকে যদি আমরা শুনতে পাই বা জানতে পাই, তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার মতো প্রভিশন আছে। আমরা আশা করছি মে মাসের 5 তারিখে হাওড়া এলাকার দান সম্পূর্ণ কর্তন হয়ে যাবে এবং মে মাসের 15 তারিখের মধ্যে সুনামগঞ্জ জেলার হাওড় এবং নন হাওড় সব দান কর্তন হবে ইনশাল্লাহ। সুনামগঞ্জে চলতি বছর 2,23,502 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। উৎপাদিত হবে প্রায় 14 লাখ টন ধান। ডিবিসি নিউজ ডেস্ক। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারা দিন আছে জয়পুরহাট জেলায়। সিএসআরএম নিবেদিত ডিবিসি এক্সপ্রেস আজ জয়পুরহাটে, এবং জয়পুরহাটে যত সংকট, চ্যালেঞ্জ এবং সামনে করণীয় আছে সেসব নিয়ে আসলে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবে। সেই সাথে যারা নীতি নির্ধারক রয়েছেন তাদেরকেও ডিবিসি এক্সপ্রেস সামনে নিয়ে আসবে। এই মুহূর্তে আমি জয়পুরহাট বেসিক শিল্পনগরীতে আছি এবং আমার আশেপাশে ব্যবসায়ীরা আছেন, আমি একটু তাদের সঙ্গে কথা বলবো। এই শিল্পনগরীর সংকট আসলে কোথায় সেই সম্পর্কেই আমি তাদের কাছ থেকে একটু জানতে চাইবো। শুরুতে একটু আমি আপনার কাছে আসতে চাই যে আমি যদি বলি যে জয়পুরহাটে আসলে এই বেসিক শিল্পনগরী একই জায়গায় আটকে আছে, এটা আসলে পরিসর বাড়ছে না কেন, কিংবা আপনারা আসলে কি কি সংকট এখানে ফেস করছেন? এই বেসিক শিল্পনগরীটা খুব ছোট, এইখানে এখন নতুন উদ্যোক্তার কোনো জায়গা নাই। এইটা যদি আরো বড় পরিসরে বাড়ানো হয় এবং বা আর একটা নতুন বেসিক তৈরি করা হয়, তাহলে যারা নতুন উদ্যোক্তা তারা কিছু সুযোগ সুবিধা পাবে, নতুন প্লট পাবে, ব্যবসা শুরু করতে পারবে। আর আমরা এই বিসিকে আছি, এখানে অনেক অসুবিধা, রাস্তাঘাট তেমন ভালো সুবিধা নাই, এখানে একটা নাইট গার্ডের বা সিকিউরিটির কোনো ব্যবস্থা নাই। আবার আমাদের ব্যবসা এখন তো খুব খারাপ অবস্থায় যাচ্ছে। এই অবস্থায় বিসিকের সার্ভিস চার্জটা অনেক বেশি আমাদের তুলনায়। আমরা এমনি খুব খারাপ অবস্থায় ব্যবসা রান করতেছি, লসে রান করতেছি। বেশ কিছু সংকটের কথা আপনার কাছে আমি শুনলাম, আরেকজন ব্যবসায়ীর কাছে আমি একটু শুনতে চাই, আপনার কাছে একটু জানতে চাই যে আমি যদি ব্যবসার কথা বলি, ক্ষুদ্র কিংবা মাঝারি শিল্পর ক্ষেত্রে এখানে কোনটা বেশি হচ্ছে এবং সেখানে কোনো সংকট রয়েছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের জয়পুরহাট ডিস্ট্রিক্ট বিশেষ করে পোলট্রি শিল্পের জন্য বৃহৎ একটা এলাকা। আমরা দেশের প্রায় 40% আমিষ খাবার আমাদের জয়পুরহাট ডিস্ট্রিক্ট থেকেই গোটা দেশ চলে যায়, এবং এই খামারিদের জন্য আমাদের সরকারিভাবে ওই ধরনের কোনো প্রকার উদ্যোগ নেওয়ার সুযোগ নাই। সরকার আমাদের এই ধরনের যদি সুযোগ সুবিধা করে দিত, আমরা যেহেতু একটা ক্ষুদ্র শিল্প নিয়ে থাকি, পোলট্রি শিল্প, আমরা লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান আমাদের মাধ্যমে হয়ে থাকে। কিন্তু সরকারের একটা জিনিস আছে, সরকারি একটা খামারে 50 থেকে 60টা লোক, তাদের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে, সেখানে সরকার প্রতি বছর ভর্তুকি দেয়। কিন্তু আমরা যেখানে লক্ষ লক্ষ শ্রমিক চালাই, আমাদের নিজে থেকে সেটা ভর্তুকি দিয়ে চালাতে হয়। আমাদের বাজার যদি একটু ঊর্ধ্বগতি হয়, মিডিয়া ওখানে যায় আমাদের গলার চিপে ধরে, আজকে মাছের দাম বেশি, আজকে মাংসের দাম বেশি, আজকে ডিমের দাম বেশি। মিডিয়া তখন তৎপর হয়ে যায়, আমাদের উপরে তখন রোলার চালানো হয়, ভোক্তা অধিকার চলে আসে, তখন আমরা এটার থেকে নিরুপায় হয়ে যায়। তবে এই যে একটা দুর্নীতি আমাদের পোলট্রি সেক্টরের উপরে, এটাকে প্রতিহত করার জন্য সরকারের কাছে আমরা সুব্রত আহ্বান জানাচ্ছি। এই পোলট্রির বিষয়ে আর একটু জানতে চাই যে এই যে আপনাদের এই ব্যবসা করতে গিয়ে আপনাদের যে ওয়েস্ট আবর্জনা সেসব ফেলার জন্য কি সুনির্দিষ্ট কোনো জায়গা আছে? সেটা হচ্ছে যে আমাদের জয়পুরহাট ডিস্ট্রিক্টে প্রায় প্রতিদিন 5 থেকে 6 লক্ষ বাচ্চা উৎপাদন হয়, এবং এই বাচ্চা উৎপাদন করতে গেলে আমাদের কিছু ওয়েস্টেজ বের হয়। এই ওয়েস্টেজগুলান বের করে ফেলাবো, এই ধরনের সরকারি কোনো জায়গা নাই বা কোনো উদ্যোগ নাই। এই বিগত দিনে আমরা ডিসি সাহেবের কাছে আমরা এই জিনিসটা বলছিলাম যে স্যার, আমাদের সরকারিভাবে একটা জায়গা অ্যাকোয়ার করে একটা ব্যবস্থা করে দেওয়া হোক, এতে পরিবেশও ভালো থাকবে, আমরাও ভালো থাকবো এবং আমরা একটু উপকৃত হব। আমাদের এই জিনিসটা সহযোগিতা করার জন্য সরকারের কাছে আমরা উদারত আহ্বান জানাচ্ছি। আমরা মোটামুটি ভাবে বেসিক শিল্পনগরীর জয়পুরহাটে যে সমস্যাগুলো দুজন ব্যবসায়ী রয়েছে তাদের কাছ থেকে শুনলাম, তারা আসলে কি ধরনের সমস্যায় রয়েছে। জয়পুরহাটে শুধু বেসিক শিল্পনগরী না, রাস্তাঘাট সহ আরো নানা ধরনের সমস্যা আছে। ডিবিসি এক্সপ্রেস সারাদিন সেসব নিয়ে কথা বলবে, সঙ্গেই থাকবেন ডিবিসি এক্সপ্রেসের। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এফবিসিসিআই এর এক অনুষ্ঠানে কথা বলছেন অর্থ উপদেষ্টা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমি অত্যন্ত দুঃখিত, সারাদিন থাকতে, সারাদিন হাসছো, তাই বইটা আমি নিয়ে যাচ্ছি। আমি বলছি যে বইয়ের যে কয়েক পাতা আছে রিকমেন্ডেশন, আপনারা কমেন্টও দিয়েছেন কতগুলো রিসেন্ট যে ইনভেস্ট সেপারেশনের ব্যাপারে, লুক ইনটু ইট। এখন তো এটা অধ্যাদেশ হয়ে গেছে, অধ্যাদেশ তো আমি আর ইসে করতে পারবো না। তবে এটার ভেতরে যে কিছু কিছু আপনার
গ্যাপস থাকে ইমপ্লিমেন্টেশনের সময় আমরা উইল টেক কেয়ার হবে। আপনারা ভালো থাকেন অ্যান্ড উই লুক ফরওয়ার্ড। এটা কিন্তু একটা জিনিস বলি যে আমাদের বাংলাদেশ সময় কিন্তু ইমপ্রেশন বাইরে খুবই ভালো, কিন্তু আমি মাঝে মাঝে দুঃখ পাই যখন আমাদের দেশের লোকজন জানে সাল্লাকে বাংলাদেশ ভালো করছে না খারাপ করছে, তখন বাইরে গিয়ে কিন্তু আমাকে সেল করতে অসুবিধা হয়। অ্যান্ড দিজ আর দ্য কোয়েশ্চেন উই আর আস্কড বাই দ্য পিপল। তোমার দেশের লোকই তো এগুলি লিখতেছে, অন্য দেশের কথা বাদ দিয়ে আমরা গালিগালাজ করবো, কিন্তু আমাদের লোকের তো পজিটিভ জিনিসটা যদি না বলেন, খালি নেগেটিভ মানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, কিন্তু কিছুই করছে না, বসে আছেন, ঘুরে বেড়াচ্ছেন, এই করে, এটা তো বাইরে তখন আর জিজ্ঞেস করে কি তোমার দেশের লোকেরই তো এগুলি বলে। একটা পারসেপশনের ব্যাপার আছে। আপনারা যদি একটু বলেন যে করছে, চেষ্টা করছেন, সেটা তো আমাদের জন্য আমার আর্মস আর স্ট্রেংথেন, এটা জন্য তো আমাদের একটু সুবিধা হয় নেগোসিয়েশনের সময়। আমরা টের পাচ্ছি তো, আমরা তখন IMF ওয়ার্ল্ড ব্যাংকের সাথে মোটামুটি আমাদের ইস্যু হয়েছে। আমি তো অলরেডি কত $950 মিলিয়ন নিলাম, 850 ওপেক ফান্ড $100 মিলিয়ন দিয়েছে, ওপেক আবার দেবে, IFC has already committed, IMF টা চিন্তা করছে, আমরা এখনো ইস্যু হয়নি, তবে উই আর নট ভেরি ওয়ারিড অ্যাবাউট দ্যাট। আমাদের ম্যাক্রো ফান্ডামেন্টালস, আপনাদের ব্যবসা বাণিজ্যের ইস্যুর ফলে কিছুটা আমাদের সার্বিক অর্থনীতি, সামষ্টিক অর্থনীতি ভালো হয়েছে। উই লুক ফরওয়ার্ড টু দ্যাট অ্যান্ড উই আর লুকিং টু দ্য প্রাইভেট সেক্টর মোর। আর লাস্ট আমি যেটা বলেছি ওদেরকে US চেম্বারে, আর সেগুলো বলে যে আমরা ট্রাম্প গভর্নমেন্টের সাথে এঙ্গেজ করবো, নেগোশিয়েট করবো, কিন্তু ওদের চটাবো না, উই আর নট লাইক চায়না। আমি বলছি যে ওটা ওদের সাথে আমরা কথা বলবো, 3 মাস সময় দিচ্ছে, দরকার আরো বেশি আমরা সময় চাবো, আর একটু আমরা অ্যাডজাস্ট। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।